নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন। দিনের পর দিন আমরা যেভাবে এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট লাইফ স্টাইল লিড করতে গিয়ে যা কিছু আমরা অভ্যেসে রপ্ত করে ফেলছি, এই অভ্যেসটাই কিন্তু পরবর্তীকালে নানা রকম সমস্যাকে ডেকে নিয়ে আসছে। আর এই সমস্যার জন্য আমাদের বিভিন্ন রকম জিনিসকে ফেস করতে হচ্ছে। কি সেগুলো? পাইলস, ফিশার কিংবা ফিস্চুলা, এগুলো বিশেষভাবে আমাদের ফেস করতে হচ্ছে। অন্য অন্য সমস্যা তো রয়েইছে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের কিভাবে লাইফকে মেনটেন করতে হবে, সেটাও জানি আমরা হেল্পলাইনের দৌলতে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকে। কোনটা আমরা নেব এবং কোনটা আমরা নেব না সেটা ডিপেন্ড করে অবশ্যই আমাদের ওপরে। কিন্তু আমাদের মোটো যখন সুস্থ হওয়ার, নিশ্চয়ই আমরা বেশ কিছু নিয়ম মেনে চলবো। তবে আজকে বিশেষ করে যখন পাইলস, ফিশার, ফিস্চুলার কথাই এলো, এই সমস্যাগুলো হলে বেসিক্যালি মানুষকে সার্জারি করাতে হয়। আর সার্জারি নামের সাথে কোথাও যেন একটা ভয় জুড়ে আছে। শুধুমাত্র ভয়ের কারণ এটা নয় যে কতটা সিরিয়াস হতে পারে, বরং এটাও ভয় যে আমরা কতদিনে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারি। ফার্স্ট লাইফ, প্রথমেই বললাম, কাজের জগতে ফেরাটা সময়ের মধ্যে খুব প্রয়োজন। আর মানুষ কি করেন, এখান থেকে একটা প্রবলেম তাদের মাথায় ক্রিয়েট করে ফেলেন যে আমাকে বোধহয় বহুদিন সময় দিতে হবে যদি আমি একটা সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যাই। এখানে বর্তমানে লেজার সার্জারির রমরমা, কারণ লেজার সার্জারির মাধ্যমে অনেকটাই পসিবল খুব তাড়াতাড়ি সহজ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। ডক্টররা বলছেন তাদের মতামত অনুযায়ী সময় খুব কম লাগে, অনেক অ্যাডভান্টেজ রয়েছে এর। খুব স্বাভাবিকভাবেই মানুষ তাড়াতাড়ি সুস্থ যেমন হয়ে উঠতে পারেন, 2-1 দিনের মাত্র ব্যাপার। তারা রেগুলার লাইফে যেরকম ভাবে চলছিলেন ঠিক সেভাবে লাইফ লিডটাও করতে পারেন। সবটাই পসিবল। আমরা কিভাবে জানবো? কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে আমরা তার হাত ধরে চলবো, তার কি কি সাজেশন রয়েছে আমরা সেগুলো শুনবো। তো চলুন আমরা আলোচনায় ফিরি। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে লেজার সার্জারি ফর পাইলস, ফিশার অ্যান্ড ফিস্চুলা। এবং এই বিষয়ে যিনি বিশদে আমাদের জানাবেন, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আলোচনায় থাকছেন স্টুডিও থেকে সরাসরি, ডক্টর শঙ্কর্ষণ সাহা, জেনারেল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন। অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে। নমস্কার। আমাদের আজকের যে বিষয়টা ডক্টর, এটা খুব একটা জানার বিষয়, কৌতূহলিক বিষয়। আমরা সবসময় রোগ, লক্ষণ এগুলো নিয়ে বেশি আলোচনা করি। আজকে একটু অন্য ধারার আলোচনা কিন্তু আমরা করছি। আজকের মূলত আপনি যেটা বলছিলেন একটু আগে, এই যে পাইলস, ফিশার অ্যান্ড ফিস্চুলা, এই জিনিসগুলো নিয়ে মানুষ সমস্যায় ভুগছেন এবং দিনে দিনে এই সংখ্যাটা বাড়ছেই। অথচ অদ্ভুতভাবে পাইলস নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতভেদ রয়েছে, বিভিন্ন রকম ধারণাও রয়েছে। প্রথমেই আগে জানি পাইলস এটা কি, আমরা কাকে বলছি, আর ফিশারের, ফিস্চুলা এগুলোই বা কাকে বলছি, কোথায় ফারাক? পাইলস যেটা আমরা বলি, যখন একটা মানুষের আমাদের অ্যানাল রিজনে কিছু ভেনাস কুশনস আছে, সেই ভেনাস কুশনসগুলো যখন নিচের দিকে নেমে আসে তখন ওটাকে আমরা পাইলস বলি। তো এই ধরনের পেশেন্টের যে সমস্যাগুলো হয় সেটা হলো পায়খানা দিয়ে রক্ত পড়ে এবং পায়খানার সময় উনি বুঝতে পারেন যে কিছু একটা বেরিয়ে আসছে। তো এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন, স্যার পায়খানা করার সময় যেন কিছু একটা বেরিয়ে আসে। আবার কিছু লোক বলে, স্যার পায়খানার সময় খুব ব্যথা হয় এবং রক্ত পড়ে। তো আমি বলতে চাই যে পাইলস হলো, যদি ইন্টারনাল পাইলস হয় তাহলে কিন্তু আপনার ব্যথা হবে না, আপনার শুধু রক্ত পড়বে আর আপনি বুঝতে পারবেন যে পায়খানার সময় কিছু একটা বেরিয়ে আসছে। আবার এরকম হতে পারে যে ওটা নিজের থেকে ঢুকে গেল। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন গ্রেড 4 পাইলস হয়ে যায় তখন যেটা বেরিয়ে থাকে ওটা বেরিয়েই থাকে। তো অনেক পেশেন্টরা, অনেক বয়স্ক ভদ্রমহিলারা আসেন যারা বলেন যে স্যার আমার এটা না বেরিয়ে আছে, কারো 2 বছর, কারো 3 বছর ধরে বেরিয়ে আছে। তো এটাকে আমরা পাইলস বলি। ফিশার হলো একটু অন্য ধরনের জিনিস। আমাদের অ্যানাল রিজনে যদি কোনো ঘা হয়, সেই ঘাটার জন্য কোনো ব্লিডিং হয়, সেটাকে আমরা বলি ফিশার। মানে ইংলিশে বলতে গেলে এনি টিয়ার ইন দ্য মিউকোজা অফ অ্যানাল ক্যানাল। তো এই ক্ষেত্রে কি হয়, আপনার যে পায়খানার রাস্তাটা ওটা এতটাই টাইট হয়ে যায় যে আপনি যখনই স্টুল পাস করছেন আপনার প্রচণ্ড ব্যথা হয় এবং ব্লিডিং হয়। তো এই হলো পাইলস আর ফিশারের মূলত তফাৎ। কিন্তু
পাইলস যদি এক্সটার্নাল পাইলস হয়, মানে যেটা ভেতর থেকে নিচে আসছে না, বাইরেই হয়েছে, সেটাতে কিন্তু আপনার ব্যথা হবে। কেন কি, পুডেন্ডাল নার্ভ বলে একটা নার্ভ হয়, যেই নার্ভের জন্য ওই এক্সটার্নাল পাইলসে ব্যথা হয়। তো এটা হলো মূলত তফাৎ পাইলস আর ফিশার। ফিস্টুলা হলো একটু অন্য ধরনের জিনিস। ফিস্টুলা কি হয়, ধরুন আপনার পায়খানার জায়গার পাশে কোনো ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনটা হয়ে ওখানে পুঁজ জমে গেছে। এবার আপনার প্রথম ব্যথা হবে, মনে হবে যে কিছু ফোলা ফোলা আছে, তারপরে দেখবেন জ্বর আসছে, কিন্তু হঠাৎ ওই ফোড়াটা ফেটে ফিস্টুলা মানে একটা রাস্তা তৈরি করে দেবে, যেই রাস্তাটা আপনার বাইরের স্কিনের সাথে ভেতরের পায়খানার রাস্তায় একটা টানেল মতো। এবার ওই টানেলটা কি করবে, আপনার আস্তে 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 করে রস বা পুঁজ বেরোবে। তো এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসে যে স্যার আমার পায়খানার পাশে একটা জায়গায় একটা ঘা আছে, ওখান থেকে পুঁজ বেরোচ্ছে বা রস বেরোচ্ছে, এটাকে আমরা মূলত ফিস্টুলা বলে থাকি। আমরা তো যেগুলো বলছি মোটামুটি পাইলস, ফিশার, ফিস্টুলা প্রত্যেকটাই কিন্তু এই অ্যানাস্ট্রিজিয়ানেই হচ্ছে। এবং এই যে অ্যানাস্ট্রিজিয়ানে হওয়ার কারণে মানুষ খুব স্বাভাবিকভাবে নানা রকম সমস্যা ফেস করছেন। এই যে বললেন ইন্টারনাল পাইল এবং এক্সটার্নাল পাইল, ইন্টারনাল পাইলের ক্ষেত্রে কি পেইনটা থাকছেই না? না, ইন্টারনাল পাইলের ক্ষেত্রে ব্লিডিং, পেইনটা থাকছে না। কেন কি, দেখুন আমাদের অ্যানাল রিজনে একটা ডেন্টেড লাইন বলে একটা ইমাজিনারি লাইন আছে, যেটা আমাদের অ্যানাটমিতে বলা হয়। এবার কি হয়, ওই লাইনের উপরে যত পাইলস থাকে, ওটা নার্ভাস সিস্টেমটা অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে ইনারভেট করা হয়, তাই জন্য ওই পাইলসগুলো কিন্তু ব্যথা হয় না। যেগুলো ডেন্টেড লাইনের নিচ থেকে পাইলসগুলো হচ্ছে, যেগুলোকে এক্সটার্নাল পাইলস বলি, ওই পাইলসগুলো ব্যথা হয়। তো আপনার যদি কোনো পায়খানা করতে ব্যথা হয়, তাহলে আইদার আপনার ফিশার আছে, নইলে আপনার এক্সটার্নাল পাইলসের সমস্যা আছে। যেই পাইলসটা ভেতর থেকে বাইরে আসছে, ওটাতে সাধারণত ব্যথা কিন্তু দেখা যায় না, ওটাতে শুধু রক্ত পড়বে এবং আপনি মনে হবে যে কিছু একটা পায়খানা করার সময় বেরিয়ে আসছে। এই যে বলছেন যে ফিশারের ক্ষেত্রে একটা ঘা হচ্ছে, সেখান থেকেও ব্লিডিং হতে পারে। পাইলসের থেকে ইন্টারনাল পাইলস, সেক্ষেত্রে কোনো পেইন নেই, কোনো বাইরে এক্সটার্নাল সোয়েলিংটা নেই, ফোলাটা নেই, কিন্তু ব্লিডিং হচ্ছে। তো মানুষ কি করে আলাদা করে মানে বুঝবেন যে অনেক সময় তো রক্ত পড়া মানে মানুষ মনে করছে পাইলস, কখন না যদি ফোলাটা থাকে, নইলে মানুষ কিন্তু বোঝার উপায় নেই আলাদা করে। তো কি করে বুঝবেন মানুষ? দেখুন কি কি লক্ষণ দেখবেন? একটা হলো যে আপনার পায়খানা করার সময় পায়খানায় লেগে আসছে রক্তটা, যদি দেখেন যে পায়খানায় রক্তটা লেগে আসছে, সেটা ফিশারের জন্য হয়। আর যদি দেখেন যে আপনি পায়খানা করেছেন, তারপরে রক্ত স্প্ল্যাশ করে আপনার প্যানে রক্ত ছিটলো, আপনি বুঝতে পারছেন যে রক্ত স্প্ল্যাশ হচ্ছে প্যানে, সেটা হলো মূলত পাইলসের জন্য। এই দুটোর মধ্যে তফাৎ আছে। ফিশারের যে ব্লিডিংটা, ওটা আপনার স্টুলের সাথে লেগে, আপনি স্টুলের মধ্যে লেগে থাকতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু পাইলসের ব্লিডিংটা আপনি দেখবেন স্টুল পাস করেছেন আর ব্লিডিংটা এসে স্প্ল্যাশ করেছে একদম প্যানের মধ্যে, আপনি দেখতে পাবেন যে ব্লিডিংটা স্প্ল্যাশ করছে। এটাই মূলত তফাৎ আপনার পাইলস এবং ফিশার। বহু মানুষ আছেন তারা বলে থাকেন বেসিক্যালি যে তারা যখন পটিতে যাচ্ছেন, তো ন্যাচারালি আফটার স্টুল একটা ব্যথা রয়েছে, ওই রিজিয়ানে, অ্যানাল রিজিয়ানে একটা পেইন রয়েছে, এবং ব্যথাটা কখনো কখনো এতটাই সেন্সিটিভ থাকে, একটা লম্বা সময় ধরে ব্যথাটা কন্টিনিউ থাকছে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো মানুষের ক্ষেত্রে যে ব্যথাটা আগে হচ্ছে, পটির আগে হচ্ছে, কখনো পরে লং কন্টিনিউ, যেটা বলছিলাম। এটার কারণ বেসিক্যালি কি? হয়তো কোনো বাইরে থেকে ফোলা নেই, কোনো ব্লিডিংও সেখানে প্রেজেন্ট নেই। এটার কি কি কারণ? এটা কারণ হলো, বহু মানুষ জানতে চান। একটা কারণ হলো ফিশার। ফিশারে কি হয়, আপনার পায়খানার রাস্তাতে এতটা টাইট হয়ে গেছে যে আপনি যখনই পায়খানা করছেন, ওই ঘাটায় ঘেসে ঘেসে পায়খানাটা আসছে। এবার যতবার ওই আপনি স্টুল পাস করছেন, আপনার ঘেসে ওই ঘাটা ঘেসে ঘেসে আসছে, তার জন্য আপনার কি হচ্ছে, ওখানটা প্রচন্ড ব্যথা করছে পায়খানা করার সময়। এবার ধরুন আপনার যদি মনে হয় যে পায়খানা, আপনি অনেকে কি থাকে, স্ট্রেনিং করার অভ্যেস থাকে, যে চেপে পায়খানা করবে। অনেক সময় অনেক মানুষের এটা একটা অভ্যেস থাকে যে যে কোনো পায়খানা করার সময় উনি একটু স্ট্রেন করার একটা অভ্যেস থাকে। তো ওই ক্ষেত্রে কি হয়, আপনার যদি পাইলস থাকে, যদি ধরুন এক্সটার্নাল পাইলস থাকে, আপনি বুঝতে পারছেন যে অনেক সময় কি হয়, ফোলা থাকলেও মানুষ অত বুঝতে পারে না ব্যাপারটা। সেটা একজন ডক্টর যেভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে, একজন সাধারণ মানুষের পক্ষে সেটা আইডেন্টিফাই করা সম্ভব না। কিন্তু যদি একান্ত যদি ফোলা না থাকে, তাহলে যদি ওনার পেন হয়, তাহলে কিন্তু ওটা মূলত ফিশারের জন্য হচ্ছে। আচ্ছা,
ওই ঘাটা দিয়ে যখনই স্টুলটা পাস করছে ওনার ব্যথা হচ্ছে। আর যেহেতু টাইট হয়ে গেছে পায়খানার রাস্তাটা, তাই জন্য ওনার পায়খানা করার সময় চাপ দিতে হচ্ছে, ওটার জন্য ব্যথা হচ্ছে। কোন সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যখন কোনো একটা কষ্ট ফেস করছে, কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো একটা ডিজিজ কন্ডিশন রয়েছে বা যা কিছু সমস্যা ফেস করছে, তখন তার প্রতিকার চাই যে কি করে সুস্থ হয়ে উঠবেন। আর সেক্ষেত্রে কিছু মানুষকে জেনারেলি সার্জারির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই যে সার্জারি ট্রিটমেন্টের একটা প্রসিডিওর যেটা রয়েছে, প্রথমে একটু জেনে নেব যে সার্জারি ছাড়া কি মেডিকেশন, শুধু মেডিসিন খেয়ে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব, না সার্জারি মাস্ট? আর যদি সার্জারি হয়, এখন তো বিভিন্ন রকম সার্জারি পদ্ধতি চলেই এসেছে, কোনটা মানুষের জন্য সুবিধাজনক? দেখুন, পাইলস ফিশারে সবসময় যে অপারেশন করতে হবে এটা জরুরি নয়। যদি কারো গ্রেড 1 পাইলস থাকে, গ্রেড 1 মানে শুধু রক্ত পড়ছে, আপনার কোনো কিছু পায়খানা করার সময় মনে হচ্ছে না কোনো লাম্প বা কিছু বেরিয়ে এসছে, আপনি শুধু ব্লিডিংয়ের সমস্যা, তো এই ধরনের ক্ষেত্রে আমরা ওষুধ দিই, আমরা মলম দিই এবং আমরা সিস বাথ বলি, মানে একটা উষ্ণ গরম জলে গামলার মধ্যে বসতে হবে। দিনে 3 বার করে বসলেন, মলম লাগালেন, ওষুধ খেলেন, নিজের লাইফস্টাইলটা মডিফাই করলেন। মানে আপনাকে হাই ফাইবার ডায়েট নিতে হবে। হাই ফাইবার বলতে শশা খেতে হবে, গ্রিন ভেজিটেবলস খেতে হবে, দুপুরে একটু টক দই খেলেন খাওয়ার সাথে, জল বেশি করে খেলেন। তো এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশান এবং মেডিকেশান দিলেই আপনার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মানুষ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশানটা আপনাকে কন্টিনিউ করতে হবে। অনেকের থাকে কি পায়খানায় বসার সময় তারা মোবাইল ঘাঁটতে চায়, তো অনেকক্ষণ ধরে বসে রইল। এবার ওই পজিশনে আপনি যদি অনেকক্ষণ ধরে বসেন, সেটাও কিন্তু একটা পাইলস হওয়ার একটা সাইন। আচ্ছা, লম্বা সময় বসে আছে মানুষ, মানে ফিউচারে তার পাইলস হবে। কিন্তু অনেকে তো ঘন্টার পর ঘন্টা এভাবে বাথরুমে কাটিয়ে দিচ্ছেন সময়। এই জিনিসটা কিন্তু একদম উচিত নয়। মানে আপনি অনেকের অভ্যেস থাকে যে পেপার পড়বে, পায়খানায় বসলো, ওখানে গিয়ে পেপার পড়লো বা মোবাইল ঘাটলো, ওই জিনিসগুলো কিন্তু উচিত না। কেন কি ওই পজিশনে আপনি বেশিক্ষণ বসলেই আপনার যে ভেনাস কুশনস যেগুলো আমি বললাম ওগুলোর উপর চাপ পড়বে, তখনই ওটা আস্তে আস্তে নিচে প্রট্রুড করার চেষ্টা করবে। এই অভ্যেসটা একদমই মানুষের করা উচিত না। শুধু তাই নয়, কেউ যদি ধরুন অনেকক্ষণ বসে থাকে, তারও একটা পাইলস সিডেন্টারি লাইফস্টাইল, ধরুন সে খুব একটা চলাফেরা করে না, তার ডেস্ক জব, সে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকে, সেগুলোতে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। কেন কি সে হয়তো উঠে জল খাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে আছে, তাতে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। তো মানুষকে সেডেন্টারি লাইফস্টাইল থেকে একটু বিরত হয়ে আসতে হবে। ফিশার কখন? এই যে ফিশার মানে আপনি যেটা বললেন একটা ঘা হয়ে যাচ্ছে, এই যে ঘা, এটার কারণ কি বেসিক্যালি হয়? কোনো ইনফেকশন থেকে না ইন্টারনাল কোনো কারণও থাকে? কারণ হলো যে আপনার পায়খানার রাস্তাতে এতটাই টাইট হয়ে যাচ্ছে যে আপনি যখনই স্টুল পাস করছেন আপনার ওখান থেকে চাপ পড়ছে। এবার যখনই ধরুন আপনি চেপে পায়খানা করার চেষ্টা করছেন, স্টুলটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন, তখনই অ্যানাল মিউকোজাতে একটা টিয়ার হচ্ছে, ওই টিয়ারের জন্য ঘা হচ্ছে। এবার সব কিছুর পেছনে কারণ হলো কনস্টিপেশন। কিছু মানুষের ক্রনিক্যালি কনস্টিপেশন একটা ধাস থাকে, সব মানে কারণ ধরুন পায়খানা ক্লিয়ার হয় না, কেউ 2 দিনে 3 দিনে একবার পায়খানা হয়, এরকম অনেক মানুষ আছে যার ধরুন জাঙ্ক ফুড ইনটেক অনেক বেশি, তাদের স্টুলটা ক্লিয়ার হয় না, কেন কি ফাইবার ডায়েট নেই। তো এই ধরনের পেশেন্টের এই ফিশার হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আর আপনি যত স্ট্রেন করবেন তত আপনার ব্লিডিংটা হতেই থাকবে আর পেনও হতে থাকবে, কেন কি আপনার পায়খানার রাস্তাটা কি হয়েছে, টাইট হয়ে গেছে। তো এই ধরনের কেসেও আমরা প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি। যদি ধরুন একটা মানুষের দেখলাম যে খুব একটা টাইটনেস নেই, একটু মডারেট টাইটনেস আছে, তো তাদেরকে আমরা ওই সিস বাথ দিয়ে দিতে পারি। ওই গামলায় উষ্ণ গরম জলে বসলো, সে মলম লাগালো আর একটু লাইফস্টাইল মডিফিকেশন করলো, তাতে কিন্তু তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কারোর যদি খুব টাইটনেস থাকে, ধরুন বয়স্ক কেউ এসছে, তার এতটাই টাইট মানে আমাদের অপারেশন ছাড়া কোনো উপায় নেই, তখন কিন্তু আমাদের অপারেশনের দিকেই এগোতে হবে। এবং আজকাল অনেক ধরনের অপারেশন আছে, আগের মতো কনভেনশনাল সার্জারি আছে যেখানে আমরা কেটে অপারেশন করতাম, সেখানে আমরা পাইলস মাসটাকে কেটে বাদ দিতাম, ফিশারটাও আমরা অপারেশন করতাম। কিন্তু আজকালকার বিগত 5 থেকে 6 বছরে আমাদের লেজার সার্জারি খুব ভালোভাবে উঠে এসেছে, যেটা মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। মানুষ চাইছে যে বেশি দিন হসপিটালে ভর্তি থাকবো না, একদিন এলাম অপারেশন হলো, সন্ধ্যার দিকে বাড়ি চলে গেলাম। তো এই ধরনের সার্জারি
একমাত্র লেজারেই সম্ভব। আর লেজার সার্জারি মানুষকে এতটাই বেনিফিট দিচ্ছে যে কোনো পোস্ট অপারেটিভ ব্লিডিং নেই, কোনো ঘা নেই যেটাতে আপনাকে ড্রেসিং করতে হবে, আপনি 1 থেকে 2 দিন পরেই নিজের কাজে জয়েন করতে পারবেন। এইটা হলো মূলত সুবিধা। আর আপনার যে খরচা সেটাও অনেকটা কমে যাবে, কেন কি আপনি যদি কনভেনশনাল ওয়েতে অপারেশন করান, আপনার যে ঘাটা হবে ওটা ড্রেসিং করতে হবে 7-10 দিন, সেটা ড্রেসিংয়ের একটা খরচা আছে। শুধু তাই নয়, আপনি যে বেশি দিন হসপিটালে থাকবেন, হসপিটালে একটা খরচা আছে, সব প্লাস আপনি যে কাজ থেকে ছুটি নিলেন 7 দিন, সেই ক্ষতিটাও আপনার হলো। তো মূলত সব কিছু মিলিয়ে লেজার সার্জারি হলো আপনার কস্ট এফেক্টিভ এবং আপনার ট্রিটমেন্টের থেকে খুবই ভালো, কেন কি আপনার পোস্ট অপারেটিভ ব্যথা হবে না, ব্লিডিং হবে না, আর আপনি তাড়াতাড়ি করে কাজে ফিরে আসতে পারবেন। এই যে যখনই লেজারের কথা ওঠে, পাশাপাশি আর একটা বিষয় কিন্তু প্রশ্ন মানুষের মনে আসে, সবাই তো লেজার এই বিষয়ের সঙ্গে কিন্তু হ্যাবিচুয়েটেড নয়। কিছু মানুষের এখনো কোয়ারিজ রয়েছে, কিছু মানুষের এখন রীতিমতো এখনো তারা ভয় পায় কোথাও একটা গিয়ে, যে লেজার সার্জারি কেটে অপারেশন হলো মানে ঠিক আছে, ওটা তো চলেই এসেছে, সার্জারি মানে একটা ওপেন সার্জারি মিনস কেটে হবে, কিন্তু লেজার আদতে কোনো সাইড এফেক্ট হবে না তো, বা কোনো ক্ষতি করবে না তো? এই কোয়ারিজ এখনো কিন্তু বহু মানুষের আছে, তো তাদের জন্য কি বলবেন? দেখুন, আমার কাছে অনেক পেশেন্ট আসে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অনেকে আসে, যারা এসে জিজ্ঞেস করে যে স্যার লেজার করবেন, কোনো ক্ষতি হবে না তো? দেখুন, লেজার এনার্জি ইজ নট লাইক রেডিয়েশন, এটা কিন্তু রেডিয়েশন এনার্জি নয়। যেমন ধরুন আপনি একটা এক্স রে করালেন, সিটি স্ক্যান করালেন, সেখানে যে রেডিয়েশন ইউজ হচ্ছে সেটা কিন্তু ক্ষতিকারক, তার একটা টক্সিসিটি আছে। কিন্তু লেজার হলো এক ধরনের এনার্জি, যেমন লাইট একটা এনার্জি, কারেন্ট একটা এনার্জি, ওরকম লেজার একটা এনার্জি। এই লেজার অপারেশনের মাধ্যমে আমরা কি করি, আমরা ওই পাইলস মাসটাকে শ্রাঙ্ক করে দিই, ভেতর দিকে ঢুকিয়ে দিই, যেটা আপনার বাইরে বেরিয়ে আছে ওটা ভেতর দিকে ঢুকিয়ে দিই, আর তার যে ব্লাড ভেসেলসগুলো আছে ওগুলো লেজার এনার্জি দিয়ে সেগুলোকে আমরা চিকিৎসা করে দিই। তাতে কি হয়, আপনার কিছু কাটতে হলো না, কিন্তু আপনার পাইলসটা ভেতরে ঢুকে গেল এবং আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। এই যে সুবিধাটা আছে সেটা আপনি কিন্তু কনভেনশনাল ওয়েতে কেটে পারবেন না। আর যখনই আমরা কাটি না, যে কোনো জিনিস আমরা যদি কাটি, প্রথম কথা একটা ঘা হবে, ওই ঘায়ের আপনাকে ড্রেসিং করতে হবে, ব্যথা যন্ত্রণা তো হবেই। আরেকটা যেটা সমস্যা, যে যখনই ধরুন আমরা একটা কাটলাম, তো ওখানে কিছু নার্ভস থাকে, যেই নার্ভসগুলো ধরুন আপনি যখন স্টুল পাস করছেন বা আপনার ধরুন ফ্লেটাস পাস করছেন, তো আপনার একটা সেন্সেশন আসে যে এই সময়টা আমি স্টুল পাস করছি। যখনই ওই নার্ভসগুলো আপনার ড্যামেজ হবে না, আপনি যখন ফ্লেটাস পাস করবেন, কিছু করবেন, আপনি কিছু বুঝতে পারবেন না, তো ওই সেন্সেশনটাও কিন্তু চলে যাবে পোস্ট অপারেটিভলি যদি কেটে করা হয়। কিন্তু লেজারে ওই জিনিসটা করা হয় না, কেন কি লেজারে তো আমরা কিছু কাটছি না, আমরা ওই লেজার এনার্জির দিকে পাইলসটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং আমরা কি করছি, ওই ব্লাড ভেসেলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছি, যেগুলো দিয়ে আপনার ব্লিডিংটা হচ্ছিল। তো এটা মূলত খুবই সুবিধাজনক এবং কি বলবো, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড এখনকার দিনে পাইলস আর ফিশারের ক্ষেত্রে। ফিস্টুলার ক্ষেত্রে এটা নির্ভর করে, সব ফিস্টুলাতে আমরা লেজার সার্জারি রেকমেন্ডও করি না, কেন কি ধরুন অনেক কমপ্লেক্স ফিস্টুলা হয়, যেগুলোতে ধরুন রাস্তা একটা আছে কিন্তু তার আবার সাইড ব্রাঞ্চেস আছে, তখন কিন্তু আমরা লেজার দিয়ে ওটা সম্পূর্ণভাবে সুস্থ হবে না, তখন আমরা কনভেনশনাল ওয়েতে যাই। তো অনেকে এসে আমাকে বলে যে স্যার লেজার করে দিন। আমি দর্শকদের এটাই বলতে চাইবো যে দেখুন, আপনি ডিসিশন নেবেন না যে লেজার করতে হবে কি হবে না, সেটা আপনি সার্জেনের উপর ছাড়ুন, কেন কি সব পাইলসের ক্ষেত্রে তো আমরা লেজার করতে পারবো না। যেমন ধরুন গ্রেড 4 পাইলস যেটা বাইরে বেরিয়ে আছে অনেক বছর ধরে, সেইটা ক্ষেত্রে আমরা যদি লেজার করি, আমরা একটা সিটিংয়ে ওটা কমপ্লিট করতে পারবো না। তাহলে কি হবে, আপনাকে একবার লেজার করে কিছুটা আপনার ঢুকে গেল, তারপরে আবার 6 মাস বাদে আপনাকে আরেক সেকেন্ড সিটিং সার্জারি করতে হবে। তো সেটা আবার অনেকে মানতে চায় না, লোকে বলে না স্যার একবারেই আপনি ঠিক করুন, তখন আমাদের কিন্তু কনভেনশনাল ওয়েতেই করতে হবে। এবার ধরুন যদি সার্কামফারেন্সিয়াল হয়, ধরুন চারিদিক থেকে পাইলস বেরিয়ে আছে সার্কামফারেন্সিয়াল, তখন আমরা কিন্তু লেজার করতে পারি না, তখন আমাদের আরেকটা উপায় আছে, সেটা হলো স্টেপলার। আমাদের স্টেপলার গান হয়, ওই স্টেপলার দিয়ে আমরা তখন ওই অপারেশনটা করতে পারি। তাই জন্য ডিসিশন যে কখন লেজার করবেন, সেই ডিসিশনটা কিন্তু আপনি নিজে নিতে পারবেন না, সেটা সার্জেনের উপর ছাড়তে হবে, যে সে আপনার জন্য যেটা বেস্ট, যেটাতে আপনার কিওরটাও হবে এবং আপনি পোস্ট অপারেটিভলি খুব ভালো থাকবেন, সেটা সার্জেনকে ডিসাইড করতে হবে। একেবারে তাই, এটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ বহু মানুষ অনেকটা শুনে আসেন অনেক কিছু,
আবার নিজেদের মতো করে ভেবে নেন, কিন্তু একজন ফিজিশিয়ান জানে আপনার জন্য কোনটা প্রয়োজন। যখন আপনি সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছেন বা একটা সার্জিক্যাল বেতে আপনাকে যেতে হচ্ছে, সেই সময় ডিসাইড করবেন একজন সার্জন যার আন্ডারে রয়েছেন, কারণ প্রত্যেকটা সময় ডক্টররা আমাদের রয়েছে পাশে, তার কারণ তারা লাইফ সেভিং মেকানিজমটা খুব ভালো করে জানেন, মানুষকে কিভাবে সুস্থ রাখতে হবে এবং তাড়াতাড়ি করে ভালো তারা যাতে রেগুলার লাইফ লিড করতে পারেন ভালোভাবে, সে পথে ফিরিয়ে আনতে পারবেন, তাদের উপর ভরসাটা করা ভীষণ জরুরি। আচ্ছা ডক্টর, এই যে এখন পাইলস, ফিশার, ফিস্টুলা সমস্যাটা যেহেতু বেড়েছে, আরো একটা প্রশ্ন আছে যে একটি মানুষ হয়তো সার্জারি করালেন, একবার করালেন তাদের একজন সার্জনের পরামর্শ মেনে, কিন্তু পরবর্তীকালে কি আবার রেকার করতে পারে? দেখুন, আমি আমার সব পেশেন্টদেরই এটা বলি, দেখুন অপারেশন করে নেওয়া মানে এই নয় যে আপনি লাইফস্টাইল মডিফিকেশনটা ছেড়ে দেবেন। লাইফস্টাইল মডিফিকেশন আপনি যদি করেন, আপনার যদি কনস্টিপেশন না হয়, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে কিন্তু পাইলস ফিশারটা আবার আসবে না। আপনি একবার অপারেশন করে দিলেন, সেটা যে কোনো চিকিৎসার জন্য প্রযোজ্য। আপনার যদি মশার কামড়ে ম্যালেরিয়া হয় আর আপনি ম্যালেরিয়া চিকিৎসা নিলেন, কিন্তু পরের বছর আপনি ঠিক করলেন যে আপনি মশারি টানাবেন না, আপনি আবার মশার কামড় খাবেন, তাহলে কিন্তু আপনার ম্যালেরিয়া আবার হবে। তো আমাদের ক্ষেত্রেও তাই, আমরা একটা অপারেশন করে দিলাম মানে আমরা প্যাথোলজিটাকে কিওর করে দিলাম, কিন্তু যেই কারণে প্যাথোলজিটা হয়েছিল, এই যে কনস্টিপেশন, লো ফাইবার ডায়েট, এই জিনিস মডিফিকেশনগুলো কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি করেন, আপনার কিন্তু পাইলস ফিশার অ্যাটলিস্ট আবার হবে না। কিন্তু হ্যাঁ, ফিস্টুলাতে আমরা বলে থাকি যে 15 to 20% চান্সেস আছে যে আপনার আবার হবে। মানে 100টা পেশেন্টের আমি যদি ফিস্টুলা অপারেশন করি, 15 থেকে 20 জন পেশেন্টের কিন্তু আবার হয়ে যেতে পারে। সে আমি লেজার করলেও হতে পারে এবং কনভেনশনাল ওয়েভ মেথডও হতে পারে। কেন কি ফিস্টুলা তো এক ধরনের ইনফেকশনের কারণে হয়েছে, ওটা কিন্তু আবার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা বলছি লেজার সার্জারি নিয়ে এবং কনভেনশনাল সার্জারি নিয়ে, দুটো ক্ষেত্রেই অবশ্যই কিছু না কিছু বাউন্ডারিজও থাকে। তো ডক্টর, নর্মাল লাইফে ফেরার ক্ষেত্রে যদি আমরা লেজার সার্জারির কথাই বলি, লেজার সার্জারির পরে একটি মানুষ কতদিনে তিনি নর্মাল লাইফে ফিরতে পারেন, সেটা কিসের উপরে ডিপেন্ড করে হয়? সেটা কি কোনো রকম স্টেজ কি আছে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে? দেখুন, আমরা যখন লেজার অপারেশন করি, সাধারণত কি হয়, ধরুন কোনো পেশেন্ট আমার কাছে এলো, তাকে আমি বলি যে আপনি সকালবেলা ভর্তি হয়ে যান। সকালবেলা ভর্তি হলো, ধরুন দুপুরের দিকে তার অপারেশন হয়ে গেল, সে রাতের দিকে বাড়ি চলে যেতে পারে। বা ধরুন কার বাড়িটা খুব দূরে, কেউ বীরভূম, মুর্শিদাবাদ, মালদা থেকে এসছে, তাদেরকে আমরা বলি আপনি পরের দিন সকালবেলা বাড়ি চলে যান। তো একদিনের আমাদের হসপিটাল স্টে করতে হয়। সে চাইলে আপনি কাছাকাছি বাড়ি থাকলে রাতের দিকে চলে যেতে পারে, ডে কেয়ার সার্জারি করা যেতে পারে। নইলে যেটা করা যেতে পারে সেটা হলো পরের দিন সকালবেলা ওনাকে ছেড়ে দিতে হবে। তার ঠিক 2 দিন পর থেকে উনি নর্মাল কাজে ফিরে যেতে পারবেন। উনার কোনো ব্যথা যন্ত্রণা হবে না, উনার পোস্ট অপারেটিভ ব্লিডিং হবে না। যদি হালকা কোনো ব্লিডিং হয়, সেটা ওই আগামী অপারেশনের 2-3 দিনের মধ্যেই হয়ে যায়। তারপরে লেজারে সাধারণত ব্লিডিং হয় না। কিন্তু হ্যাঁ, এবার ধরুন কারো গ্রেড 4 আছে, কিন্তু তাকে লেজার করা হলো, তখন কিন্তু তার কিছু না কিছু সমস্যা থেকে যাবে। তো লেজারটা আমাদের খুব জুডিশিয়াসলি ভাবতে হবে যে কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা লেজার করব, যাতে পেশেন্ট পোস্ট অপারেটিভ তার কোনো সমস্যা না হয়। পোস্ট অপারেটিভ কথাটা যখনই আসে, তখন কিন্তু একটা টেক কেয়ার করা, যে কিভাবে তিনি নিজের খেয়াল রাখছেন বা পরিবারের পরিজনরা তার খেয়াল রাখছেন, এই বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট। সদ্য একটা সমস্যা থেকে বেরোলেন, আবার নিশ্চয়ই চাইবেন না যে সমস্যাটা আবার ফিরে আসুক। কি কি করবেন লাইফে মানুষ? দেখুন, পোস্ট অপারেটিভ প্রথম 7 দিন আমরা বলি যে শীষ বাত নিতে হবে, যেটা আমি বললাম, উষ্ণ গরম জলে বসতে হবে, আর একটা আমরা মলম দিই, যে মলমটা লাগাতে হবে। ওটা আগামী 7 দিন দিনে 2 বার করতে হয়। সেটা ধরুন কেউ বলে যে আমি স্যার সকালবেলা করে আমি অফিস চলে যাচ্ছি, ফিরে এসে করছি, সেটা আপনারা করতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। ওই আগামী 7 দিনটা একটু ভাইটাল থাকে। আমাদের একটু প্রথম 2 দিন একটু হালকা খাবার খেতে হয়, যেমন ধরুন সেমি সলিড ডায়েট, যেমন ধরুন ভাত রুটিটা একটু অ্যাভয়েড করতে হয় প্রথম 2 দিন। একটু খিচুড়ি, ডালিয়া, একটু সেমি সলিড জিনিস খেলে পেশেন্টের সুবিধা হয়। তারপর থেকে পেশেন্ট সবই খেতে পারবে, মাংস, মাছ, ননভেজ খাবার সবই খেতে পারবে। প্রথম 2টো দিন একটু রেস্ট্রিকশন থাকে, তারপর থেকে নর্মাল খাবার খেতে পারবেন। কিন্তু হ্যাঁ, ধরুন আপনি দেখলেন যে আপনার পায়খানাটা শক্ত হচ্ছে, তখন নিশ্চয়ই আপনি মাংস খাবেন না, ওই সময় আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো এই একটু লাইফস্টাইল চেঞ্জেস করতেই হবে। আর আমি যেটা বললাম, দিনে 2টো করে শশা, দুপুরে টক দই, জল বেশি করে খাওয়া, এইটা আপনাকে লাইফ লং মেনটেন করতে হবে। আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন,
তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার আবার কনস্টিপেশন হবে, আবার কিন্তু পাইলস ফিশার হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অপারেশনের পর 7 দিনই রেস্ট্রিকশন থাকে, তারপরে বিশেষ কিছু রেস্ট্রিকশন থাকে না। খাবার দাবারের রেস্ট্রিকশনটা প্রথম 2 দিন থাকে, তারপরে আপনি আপনার কাজে জয়েন করতে পারবেন। কোনো রকম সমস্যা সাধারণত কোনো পেশেন্টেরই হয় না। কিছু মানুষের মধ্যে কিন্তু একটা কনসেপ্ট রয়েছে যে আফটার সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, বেশ কিছুদিন টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। এটা কি আদৌ ঠিক কথা? সেক্ষেত্রে টক দই কি আদৌ খেতে পারবেন? হয়তো দেখুন, মানুষ ভাবছে এটা একটা মিথ, ঠিক আছে? অনেকে ভাবে যে টক খেলে কোনো ঘা হলে ঘাটা শুকোবে না, এরকম পেশেন্ট অনেকে আসে। কিন্তু দেখুন, আমরা তো কোনো ঘা দিচ্ছি না, লেজারে আমরা কি করছি, আমরা লেজার এনার্জি দিয়ে জিনিসটাকে শ্রাঙ্ক করে দিচ্ছি। আমরা তো কোনো কেটে অপারেশন করছি না যে আপনার দই খেলে বা কিছু খেলে ওটা ইনফেকশনটা বাড়বে। এখানে কোনো ইনফেকশনই নেই, পাইলস ফিশারে তো কোনো ইনফেকশনই নেই। আপনার ফিস্টুলাতে ইনফেকশন আছে, কিন্তু ফিস্টুলাতে তো আপনার কনস্টিপেশনের জন্য ওটা হয়নি, তো ওই ক্ষেত্রে আপনি টক দইটা অ্যাভয়েড করতে পারেন, ঠিক আছে? কিন্তু মূলত এরকম কোনো সাইন্টিফিক কোনো রিজন নেই যে টক জিনিস খেলে যে ইনফেকশনটা বেড়ে যাবে বা ইনফেকশনটা শুকোবে না, ওরকম কোনো সাইন্টিফিক কোনো রিজন নেই। কিন্তু হ্যাঁ, অনেক মানুষের মধ্যে এটা আছে। অনেকে আমাকে পরে বলে, স্যার আপনি তো টক দই খেতে বললেন, স্যার টক দই খেলে ঘাটা খারাপ হয়ে যাবে না তো? কিন্তু দেখুন, লেজারে কোনো ঘাই নেই, আপনার কোনো ড্রেসিংই করতে হবে না, কিছুই করতে হবে না। লেজার এনার্জি দিয়ে আমরা জাস্ট পাইলস মাসটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, শ্রাঙ্ক করে দিচ্ছি। আমরা কিন্তু কোনো ঘা ওখানে করছি না, আমরা কিন্তু কোনো কাট কিছু করছি না। কোন বয়সের মানুষ বেসিক্যালি বেশি আসছেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে? দেখুন, বেসিক্যালি আসে প্রেগনেন্টের পরে, ধরুন কারোর ডেলিভারি হয়েছে, তারপরে অনেকে আসে তাদের পাইলস হয়ে যায়। বয়স্ক মহিলারা আসেন। আর আজকাল তো মানে গত 5 বছরে তো আমি যেটা দেখছি, ইয়াং পেশেন্টরাও আসছে, ধরুন উইদিন 30-35। কেন কি এত জাঙ্ক ফুড ইনটেক বেড়ে গেছে মানুষের মধ্যে, কি 30-35-এও অনেকে আসছে। বিশেষ করে বডি বিল্ডার্স যারা আছে, বডি বিল্ডার্সদের কি হয়, হাই প্রোটিন ডায়েট খায় ওরা। বডি বিল্ডার্সরা আমার কাছে অনেক, মানে ইভেন আউট অফ স্টেটেও থেকে, আসাম, ইউপি, বিহার থেকে অনেক বডি বিল্ডার্সরা আসছে, যারা বলছে যে স্যার আমরা তো ডায়েট করি, কিন্তু ওদের কি হয়, হাই প্রোটিন ডায়েট এতটাই হাই, ওরা দেখবেন প্রোটিন সাপ্লিমেন্টস খায়, প্রোটিন ডায়েট এতটাই হয় যে ওদের কনস্টিপেশন একটা হয়ে যায়। প্লাস ওরা যে ধরনের এক্সারসাইজ করে, যেমন স্কোয়াটস, ডেডলিফটস, এগুলোতে কি হয়, আপনার অ্যানাল ভিশনের উপর প্রচুর চাপ পড়ে। তো এই ক্ষেত্রে ওদের কিন্তু পাইলসের একটা বিপুল সম্ভাবনা থাকে। সুতরাং এই যে পাইলস, ফিশার, ফিস্টুলা যেগুলো নিয়ে কথা আমরা বলছি, যাদের সমস্যা এখনো হয়নি, আশা করি তারা উপকৃত হবেন। আগাম নিজেদের জন্য নিজেরা ব্যবস্থা নিতে পারবেন যে যাতে ভবিষ্যতে পাইলস, ফিশার বা ফিস্টুলার মতো সমস্যা আপনার অ্যারাইজ না করে। বেশ কিছু কারণ ডক্টর বলে দিয়েছেন, সেই কারণগুলো যাতে না আসে। প্যারালালি এটাও ঠিক, যাদের অলরেডি এমন সমস্যা হয়ে গেছে তারা কিভাবে সুস্থ থাকতে পারেন, স্বাভাবিক জীবনে যেতে পারেন, এবং যারা ভাবছেন কোন ধরনের সার্জিক্যাল ওয়েতে আপনি এগোতে চান, কিভাবে অ্যাপ্রোচ করবেন আপনি, অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ডিসাইড করুন। সবটাই কিন্তু পসিবল আজকের সময় দাঁড়িয়ে, শুধুমাত্র সঠিক সময় ফিজিশিয়ানের পরামর্শ মেনে চলাটা বিশেষ দরকারি। আমরা প্রত্যেকেই ভালো থাকবো, সুস্থ থাকবো, এই মোটো নিয়েই আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। নমস্কার।